প্রথম বিশ্বযুদ্ধ নামটা শুনলেই আমাদের চোখে কি ভেসে ওঠে? ট্রেঞ্চ, কাঁটাতার, অবিরাম গোলাবর্ষণ, তাই না? কিন্তু জানেন, এই ধোঁয়া আর বারুদের আড়ালে আসলে আরেকটা যুদ্ধ চলছিল। এই যুদ্ধটা কিন্তু কোনো রণক্ষেত্রে হয়নি, বরং এটা হয়েছিল কলকারখানায়, চাষের জমিতে আর বিভিন্ন দেশের অর্থনীতির হিসাবের খাতায়। চলুন আজ আমরা এটাই দেখব যে কিভাবে পয়সার হিসেব নিকেশ এই ভয়ঙ্কর যুদ্ধের ভাগ্যটা ঠিক করে দিয়েছিল। আমরা তো প্রায় সবাই জানি যে একটা হত্যাকাণ্ড দিয়ে এই মহাযুদ্ধ বা গ্রেট ওয়ার শুরু হয়েছিল। কিন্তু একটা প্রশ্ন আছে, এই যে ৪ বছর ধরে এত রক্ত ঝরল, এই যুদ্ধটা আসলে শেষ হলো কিভাবে? আসল উত্তরটা কিন্তু বন্দুকের গুলির শব্দে নেই, বরং সেটা লুকিয়ে আছে অর্থনীতির জটিল অঙ্কের মধ্যে। চলেন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা। গল্পের শুরুটা কিন্তু খুবই ছোট একটা ঘটনা দিয়ে, বলতে পারেন একটা আগুনের স্ফুলিঙ্গ। কিন্তু এই স্ফুলিঙ্গটা এমন এক জায়গায় পড়েছিল যেখানে আগে থেকে বারুদ জমা ছিল, আর তার ফল কয়েকদিনের মধ্যে পুরো ইউরোপ মহাদেশটা যেন একটা বিধ্বংসী আগুনে জ্বলে উঠল, যে আগুন পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ঘটনাটা ঘটেছিল বসনিয়ার রাজধানী সারাজেভোতে। অস্ট্রিয়া হাঙ্গেরির যিনি সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন, তিনি তার সাম্রাজ্যের একটা অংশ পরিদর্শনে গিয়েছিলেন, আর সেখানেই একদল সার্ব জাতীয়তাবাদী তাকে আর তার স্ত্রীকে গুলি করে হত্যা করে। ব্যাস, এই একটা ঘটনায় যেন পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেয়। ব্যাপারটা কি হয়েছিল জানেন? তখনকার ইউরোপের দেশগুলো সব একে অপরের সাথে বিভিন্ন সামরিক চুক্তিতে বাধা ছিল। মানে বন্ধুর বন্ধু আমার বন্ধু, বন্ধুর শত্রু আমার শত্রু, এরকম একটা অবস্থা। ফলে যেই না একটা দেশ যুদ্ধে নামল, তার বন্ধুরা মানে মিত্র দেশগুলো ও ঝাঁপিয়ে পড়তে বাধ্য হল। আর এর ফলে কি হল? কয়েক সপ্তাহের মধ্যেই একটা দেশের পর আরেকটা দেশ ঠিক যেন তাসের ঘরের মতো করে পুরো মহাদেশটাই যুদ্ধের আগুনে জ্বলে উঠল। জার্মানির প্ল্যানটা কিন্তু বেশ সোজাসাপটা ছিল। তাদের একটা বিখ্যাত প্ল্যান ছিল শ্লিফেন প্ল্যান। আইডিয়াটা হলো, রাশিয়া যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হওয়ার আগেই ঝটপট ফ্রান্সকে হারিয়ে দেওয়া। তারা তো ভেবেই নিয়েছিল বড়জোর ৬ সপ্তাহ লাগবে, ব্যাস যুদ্ধ খতম। কিন্তু বাস্তবতা ছিল একদমই অন্যরকম। এই ছোট্ট যুদ্ধটা রূপ নিল এক লম্বা ভয়ঙ্কর ট্রেঞ্চ যুদ্ধের, যা চলেছিল ৪ বছর। এই যে লম্বা সময় ধরে চলা অচলাবস্থা, এর ভয়াবহতা যদি বুঝতে চান তাহলে ভার্দুনের যুদ্ধের কথা বলতেই হবে। এটা এমন এক যুদ্ধক্ষেত্র ছিল যেখানে কোনো কৌশল বা বীরত্বের তেমন দাম ছিল না। যুদ্ধটা হয়ে দাঁড়িয়েছিল শুধুই টিকে থাকার একটা নির্মম লড়াই। কে কতক্ষণ টিকে থাকতে পারে, কার দম আগে ফুরায়, এটাই ছিল আসল পরীক্ষা। ভার্দুনের যুদ্ধকে ইতিহাসের অন্যতম দীর্ঘ আর রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়। একটু কল্পনা করার চেষ্টা করুন, দুই পক্ষই দিনরাত সমানে গোলাবর্ষণ করে চলেছে। এর ফলে কি হল? আশেপাশের সব বনজঙ্গল ধ্বংস হয়ে গেল, আর বৃষ্টির পর তো কথাই নেই। পুরো যুদ্ধক্ষেত্রটা হয়ে গেল কাদায় ভরা একটা মৃত্যুফাদ। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। প্রায় ১০ মাস ধরে চলেছিল এই যুদ্ধ, আর প্রতি মাসে গড়ে প্রায় ৭০,০০০ সৈন্য হতাহত হচ্ছিল। ভাবা যায়? এটাই হলো ক্ষয়িষ্ণু যুদ্ধ বা ওয়ার অফ অ্যাট্রেশন। মানে দুই পক্ষই একে অপরকে মারছে আর শুধু অপেক্ষা করছে কে আগে ক্লান্ত হয়ে হার মানবে, কে আগে ভেঙে পড়বে। যখন কোনো পক্ষই একটা চূড়ান্ত জয় পায় না, তখন যুদ্ধটা আসলে কিসের ওপর নির্ভর করে? তখন এটা হয়ে যায় রিসোর্স আর জনবলের একটা পরীক্ষা। মানে জিতবে সেই যে কিনা শত্রুর চেয়ে বেশি ক্ষতি সহ্য করতে পারবে, আর হারানো সৈন্য আর অস্ত্রশস্ত্র আবার নতুন করে জোগাড় করতে পারবে। আর ঠিক এই জায়গাতেই অর্থনীতির খেলাটা শুরু হয়। তো যখন যুদ্ধটা আর সামরিক কৌশলের থাকল না, হয়ে গেল টিকে থাকার লড়াই, তখন জেতার আসল চাবিকাঠি হয়ে উঠল অর্থনৈতিক শক্তি। মানে দেশগুলোকে তখন দুটো যুদ্ধ লড়তে হচ্ছিল। একটা তো হলো ট্রেঞ্চে সৈন্যদের যুদ্ধ, আর আরেকটা হলো নিজেদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? একটা নিখাত ক্ষয়িষ্ণু যুদ্ধে যেখানে জেতাহারা নির্ভর করে কে কতক্ষণ টিকে থাকতে পারবে তার ওপর, সেখানে আসলে জেতেটা কে? এই চারটা একবার দেখুন, একেবারে পরিষ্কার। যুদ্ধের শুরু থেকেই কিন্তু মিত্রশক্তি মানে অ্যালাইড পাওয়ার্স বিশাল এক অর্থনৈতিক অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নেমেছিল। তাদের জনসংখ্যা ছিল প্রায় ৫ গুণ বেশি, এলাকা প্রায় ১১ গুণ বড়, আর জিডিপি মানে দেশের মোট উৎপাদন ছিল ৩ গুণেরও বেশি। সত্যি বলতে কি, একটু ভেবে দেখলে মনে হবে এই যুদ্ধের ফলাফল হয়তো প্রথম গুলিটা ছোড়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন? যুদ্ধ যত লম্বা হয়েছে এই অর্থনৈতিক ফারাকটা ততই বেড়েছে। একদিকে ব্রিটেন আর বিশেষ করে আমেরিকা তাদের অর্থনীতিকে যুদ্ধের প্রয়োজনে আরও বড় আর শক্তিশালী করে তুলেছে। আর অন্যদিকে জার্মানি আর অস্ট্রিয়া হাঙ্গেরি এই বিশাল চাপ আর সামলাতে পারছিল না। তাদের অর্থনীতি রীতিমতো ভেঙে পড়ছিল, আর অর্থনীতির এই ভাঙনের প্রভাব সরাসরি গিয়ে পড়েছিল যুদ্ধক্ষেত্রে।
আচ্ছা, এই যে এত অর্থনৈতিক সুবিধার কথা বলা হলো, এটা কিভাবে যুদ্ধক্ষেত্রে আসল জয়ে পরিণত হলো? চলুন এবার সেটাই দেখা যাক। ব্যাপারটা আসলে খুবই সহজ। একটা দেশের অর্থনীতি যত ভালো, সে দেশ তত বেশি মানুষকে চাষের জমি বা ফ্যাক্টরি থেকে সরিয়ে সেনাবাহিনীতে পাঠাতে পারে। কেন? কারণ যারা পেছনে থেকে যায় তারা বাকি সবার জন্য যথেষ্ট খাবার আর জিনিসপত্র তৈরি করতে পারে। মানে অর্থনীতির চাকাটা সচল থাকে। এই গ্রাফটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে একদম সরাসরি একটা সম্পর্ক দেখা যাচ্ছে। যে দেশগুলোর মাথাপিছু জিডিপি বেশি, মানে যারা ধনী দেশ, তারা তাদের জনসংখ্যার অনেক বড় একটা অংশকে সেনাবাহিনীতে পাঠাতে পেরেছে। সোজা কথায়, অর্থনৈতিক শক্তি শুধু একটা সুবিধা ছিল না, বরং এত বড় একটা যুদ্ধ চালানোর জন্য এটা ছিল একটা আবশ্যক শর্ত। কিন্তু শুধু বেশি সৈন্য থাকলেই তো হবে না, তাই না? আসল পার্থক্যটা গড়ে দিয়েছিল অস্ত্রশস্ত্র। মানে একজন সৈন্য যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হবে তা তো নির্ভর করে তার হাতে কি সরঞ্জাম আছে তার উপর। আর এক্ষেত্রেও ধনী দেশগুলো এগিয়েছিল। তাদের বড় বড় কলকারখানাগুলো সমানে মেশিনগান, ভারী কামান আর যুদ্ধের শেষের দিকে ট্যাঙ্ক আর বিমান তৈরি করে যাচ্ছিল। এর মানে কি? এর মানে হলো তাদের সৈন্যরা এমন সব আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রের নামছিল যা প্রায় জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্যটা তৈরি করে দিত। কিন্তু সেন্ট্রাল পাওয়ার্স মানে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি আর রাশিয়ার মতো দেশগুলোর জন্য সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু অন্য জায়গা থেকে এসেছিল। তাদের ফ্যাক্টরিগুলো নয়, ভেঙে পড়েছিল তাদের চাষবাসের ব্যবস্থাটা। দেখুন, রাশিয়া বা অস্ট্রিয়া, হাঙ্গেরির মতো দেশগুলোতে কৃষকরা কিন্তু মূলত নিজেদের খাওয়ার জন্যই চাষ করত। তো যুদ্ধ যখন শুরু হলো, সরকার চাইল তাদের কাছ থেকে প্রায় নামমাত্র দামে ফসল কিনে নিতে। কৃষকরা কি করল? তারা বাজারে ফসল বেচাই বন্ধ করে দিল। তারা শুধু নিজেদের চলার মতো উৎপাদন করতে লাগল। ব্যাস, এর ফল হলো মারাত্মক। শহরগুলোতে দেখা দিল ভয়ঙ্কর খাবারের অভাব। শেষ পর্যন্ত যা হওয়ার কথা ঠিক তাই হল। একে একে সবাই ভেঙে পড়তে শুরু করল। প্রথমে বুলগেরিয়া, তারপর অটোমান সাম্রাজ্য, এরপর অস্ট্রিয়া হাঙ্গেরি আর সবশেষে জার্মানি। সবাই আত্মসমর্পণ করল। আর তাদের এই হারের পেছনের আসল কারণটা ছিল অর্থনৈতিকভাবে ভেঙে পড়া। যুদ্ধটা চালিয়ে যাওয়ার মতো খাবার বা রসদ কোনোটাই তাদের কাছে আর ছিল না। এই যে এতক্ষণ ধরে আমরা অর্থনীতির কথা বললাম, এত সব সংখ্যা আর বিশ্লেষণ, এর আড়ালে কিন্তু একটা বিশাল মানবিক ট্র্যাজেডি লুকিয়ে আছে। এই যুদ্ধে প্রায় 8.5 মিলিয়ন, মানে 85 লক্ষ সৈন্য মারা গিয়েছিল। এই সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের আসল দামটা কিন্তু মানুষের জীবন দিয়েই চোকাতে হয়। এই যুদ্ধের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেছেন, সেই ব্রডবেরি আর হ্যারিসন খুব সহজ কিন্তু একটা গভীর সিদ্ধান্তে এসেছেন। তাদের মতে যুদ্ধ সব দিক থেকেই খারাপ। যুদ্ধ করে যা কিছু পাওয়ার কথা ভাবা হয়, তার চেয়ে অনেক কম খরচে শান্তিপূর্ণ উপায়েও সেটা পাওয়া সম্ভব। প্রথম বিশ্বযুদ্ধ তো একটা পরিষ্কার শিক্ষা দিয়ে গেল, দেখিয়ে দিল যে আধুনিক যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে আর এর পেছনের অর্থনৈতিক কারণগুলো কতটা নির্মম। কিন্তু প্রশ্ন হল, এই শিক্ষাটা কি আমরা নিতে পেরেছিলাম? ইতিহাস কিন্তু অন্য আরেকটা গল্পের দিকে ইঙ্গিত করে।